সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত, এটার অধ্যায় ৮ বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, সেখান থেকে আমরা আজকে উপপাদ্য 18টা করব। আমরা করব উপপাদ্য 18, এটা অধ্যায় ৮। তো আমরা উপপাদ্যটা পড়ার আগে একটা ব্যাপার বুঝে নিই। মনে করি এটা একটা বিন্দু এবং এবি একটি সরল রেখা। ও বিন্দু হতে এবি সরল রেখার দূরত্ব কতটুকু আমাকে জিজ্ঞেস করা হয়। যদি ও হতে এবি সরল রেখার দূরত্ব কতটুকু, তো ও বিন্দু হতে এবি সরল রেখার দূরত্ব কতটুকু, এটা যদি আমি জিওমেট্রিকভাবে বের করতে চাই কি করতে হবে, এটা আমরা একটু শিখি। একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বের করতে হলে জ্যামিতিকভাবে কি করতে হবে, ওই বিন্দুটা থেকে সরলরেখাটার উপর একটি লম্ব আঁকতে হবে। একটা বিন্দু থেকে আমরা যদি একটি সরলরেখার উপর যদি একটা লম্ব আঁকি, সেই লম্বের দৈর্ঘ্য যতটুকু, অর্থাৎ আমি লম্ব আঁকলাম এবির উপর, সেই লম্বের দৈর্ঘ্য যতটুকু, এই লম্বটাকে মাপলে যত হবে, এই লম্বটাকে মাপলে যত হবে, যেমন আমি মেপে দেখলাম এটা 11 সেন্টিমিটার, তাহলে ও বিন্দু হতে এবি সরলরেখার দূরত্ব হচ্ছে 11 সেন্টিমিটার। এই পয়েন্টটা খুব ভালো বুঝতে হবে। এই জিওমেট্রিটা বুঝতে হলে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কতটুকু, বিন্দুটা থেকে সরলরেখার উপর লম্ব আঁকলে লম্বের দৈর্ঘ্য যা বিন্দুটা থেকে সরলরেখার দূরত্ব তা। তাহলে ও বিন্দু হতে এবি এর দূরত্ব হবে উই। কেন? ও থেকে এবির উপর আমরা লম্ব আঁকছি বলে। সুতরাং একটা পয়েন্ট থেকে একটা সরলরেখার উপর দূরত্ব বের করার জন্য আমাকে কি করতে হবে, ওই পয়েন্ট থেকে ওই সরলরেখার উপর লম্ব আঁকতে হবে। এবার আমরা উপপাদ্যের বিষয়বস্তুতে চলে যাই। বৃত্তের সকল সমান জিয়া, অর্থাৎ বৃত্তের জিয়াগুলো যদি সমান হয়, বৃত্তের সকল সমান যে, অর্থাৎ যেগুলো সমান হতে হবে, একটা বড় একটা ছোট হতে পারবে না, দুটোটাই সমান হতে হবে। মনে করি আমরা এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তার একটা যে এবি এবং আর একটা যে সিডি। আমরা জানি যে কাকে বলে, বৃত্তের পরিধির দুইটা বিন্দুর যোগফলকে যে বলে। অর্থাৎ একটা বৃত্তের পরিধির দুইটা বিন্দুর সংযোগকারী সংযোজক রেখাটাকেই বলবো আমরা কি, ওই বৃত্তের যে। একটা বৃত্তে অনেকগুলো যে আঁকা যায়, সবগুলো যে সমান হবে এমন কোনো কথা নেই। যে ছোটো হতে পারে, বড়ও হতে পারে। আমরা কি দেখতেছি, সুখের দেখাই বুঝতেছি ইএফটা ছোটো, সিডিটা বড়। কিন্তু আমাকে বলছে যেগুলো যদি সমান হয়, একটা বৃত্তের সকল সমান যে, অর্থাৎ যেগুলো যদি সমান হয়, দৈর্ঘ্যে সমান হতে হবে। অর্থাৎ এবি আর সিডি যদি দুইটি জিয়া হয়, দুটোটা জিয়ার দৈর্ঘ্য সমান হতে হবে। অর্থাৎ এটা যদি 20 সেন্টিমিটার হয়, এটাও 20 সেন্টিমিটার হতে হবে। এটাকে বলতে হচ্ছে সমান জিয়া। তো কোনো বৃত্তের যদি সকল সমান জিয়া, বৃত্তের সকল সমান জিয়া, অর্থাৎ বৃত্তের জিয়াগুলো যদি সমান হয়, তাহলে কি হবে, কেন্দ্র থেকে ওই জিয়াগুলো সমদূরবর্তী। কেন্দ্র হতে সমুদ্রবর্তী, এই কথাটার অর্থ হলো কেন্দ্র থেকে এই জিয়ার দূরত্ব, কেন্দ্র থেকে এই জিয়ার দূরত্ব পরস্পর সমান হবে যদি যে দুটোটা সমান হয়। তাহলে এবার আমরা আমাদের এই কথাটা এখানে যোগ করি। তো ও বিন্দু হতে এবি এর দূরত্ব কতটুকু, এটা যদি আমি বের করতে চাই, ও বিন্দু হতেও এবির উপর অবশ্যই একটা লম্ব আঁকতে হবে। ও বিন্দু হতে সিডি এর দূরত্ব কতটুকু, এটা যদি আমি বের করতে চাই, ও বিন্দু হতে সিডির উপর অবশ্যই একটা লম্ব আঁকতে হবে। এখন আমি যদি ও বিন্দু হতে এবি এর উপর লম্ব আঁকি ও বিন্দু হতে সিডি এর উপর যদি লম্ব আঁকি উএফ, তাহলে এই উ ইকুয়াল টু উএফ হবে যদি এবি ইকুয়াল টু সিডি হয়। উ ইকুয়াল টু উএফ হবে, এটা কেন প্রমাণ করতে হবে, কেননা আমাকে বলছে কেন্দ্র হতে সমুদ্রবর্তী, কেন্দ্র হতে এই জিয়ার দূরত্ব যতটুকু, কেন্দ্র হতে এই জিয়ারও দূরত্ব ততটুকু। তাহলে কেন্দ্র হতে এই জিয়ার দূরত্ব কতটুকু, যেহেতু লম্ব আঁকছিলাম, উ হতে সিডি এর দূরত্ব কতটুকু, উএফ, যেহেতু উএফ লম্ব আঁকছিলাম সিডির উপর, এখানে আমরা উই লম্ব এঁকেছি এবির উপর, উএফ লম্ব এঁকেছি সিডির উপর। এই জন্যই আমাকে প্রমাণ করতে হবে উ ইকুয়াল টু উএফ। অর্থাৎ যদি বৃত্তের যে এবি ইকুয়াল টু সিডি হয়, তাহলে আমি প্রমাণ করব যে উ ইকুয়াল টু উএফ, কেন্দ্র হতে এরা সমুদ্রবর্তী। আমরা সেটা প্রমাণ করি।
আমরা খুব সুন্দর করে এটার ছবিটা আঁকা শিখি। আমরা একটা বৃত্ত আঁকবো ইচ্ছে মতো, এঁকে তার কেন্দ্র শনাক্ত করে রাখবো। আমরা মনে করি কেন্দ্র হচ্ছে উ। এখন যে দুটা কিন্তু সমান হতে হবে। তো যে দুটা সমান হওয়ার জন্য কি করতে হবে? আমি একটা যে ইচ্ছে মতো আঁকলাম, আঁকার সময় আমি দৈর্ঘ্য কতটুকু নিলাম সেটা মেপে নিলাম। 0 থেকে 10 পর্যন্ত নিয়েছি, অর্থাৎ 10 ইঞ্চি আমার স্কেল। তাহলে ওই দিকেও 10 ইঞ্চি নিতে হবে, অর্থাৎ এইটা যত বড় ওইটাও তত বড়, কারণ জিয়া দুটা সমান বলছে যে এইটা বাঁকা করেও নিতে পারো, মানে এটা তোমার ইচ্ছা মতো, কিন্তু 0 থেকে 10 নেওয়া হলো শর্ত। অর্থাৎ যে দুটা অবশ্যই কী হতে হবে? সমান হতে হবে। এই চেয়ারটার নাম দিয়ে আমরা এবি, এই চেয়ারটার নাম দিয়ে আমরা সিডি। এখন যেহেতু আমরা কি বের করতে চাচ্ছি? সমদূরবর্তী, তাহলে অবশ্যই কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। আমরা ত্রিকোণের সাহায্য নিই। ত্রিকোণটার এই সমকোণটা এবির সাথে চেপে ধরবো, এবির সাথে, অর্থাৎ এই সমকোণটা এবি জিয়ার সাথে চেপে ধরবো, তার সাথে স্কেলটা চেপে ধরবো। চেপে ধরে এটাকে টেনে টেনে কেন্দ্রের কাছে নিয়ে যাব, তারপরে টান মারবো। অবশ্যই এটা একটা লম্ব হয়েছে। এটাই লম্ব আঁকার পদ্ধতি ত্রিকোণের সাহায্যে। ওদিকেও একইভাবে আমি সিডিটাকে এই স্কেলের সাহায্যে যদি মিলিয়ে চেপে ধরি, তারপরে এইটাকে যদি, এটার সমকোণকে যদি তার সাথে চেপে ধরি, এটাকে যদি ঠেলতে ঠেলতে ওই যে কেন্দ্র ওর কাছে নিয়ে গিয়ে যদি এইটাকে আমরা টান মারি, তখনই এইটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। তাহলে আমরা একটা লম্ব আঁকলাম উই, আর একটা লম্ব আঁকলাম উএফ। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন হলো সাধারণ নির্বাচনটাকে ছবি দিয়ে বর্ণনা করা, এটাই হচ্ছে বিশেষ নির্বাচন। শিক্ষার্থীরা আমরা সেটাই লিখি, বিশেষ নির্বাচন। এটা একটা উ কেন্দ্রিক বৃত্ত, সেটাই লিখছি। মনে করি উ কেন্দ্রিক বৃত্তে এবি ও সিডি যে দুইটি পরস্পর সমান, অর্থাৎ আমরা কি করলাম শিক্ষার্থীরা? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, সেখানে দুইটা যে আঁকলাম, একটা এবি একটা সিডি, এবং এই দুইটা পরস্পর সমান। এখন সমদূরবর্তী, অর্থাৎ দূরত্ব বের করার জন্য আমি লম্ব এঁকেছি কেন্দ্র হতে, সেটাও বর্ণনা করে দিব বিশেষ নির্বাচনে। ও হতে এবি ও সিডি এর উপর যথাক্রমে কত কত লম্ব এঁকেছি? একটা উই আর একটা উএফ। উই ও উএফ লম্ব আঁকি। শিক্ষার্থীরা আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে উই ইকুয়াল টু উএফ। উই ইজ ইকুয়াল টু উএফ। এখানে অঙ্কন আছে, অঙ্কন কেন আছে সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। তার আগে আমি কি করতে, অঙ্কন কেন করব সেটা একটু বুঝতে চেষ্টা করি। আমরা প্রমাণ করব কিন্তু উই ইকুয়াল টু উএফ। এখন আমরা যদি উই ইকুয়াল টু উএফ প্রমাণ করতে চাই, আমরা খুব ভালো করে মনোযোগী হই। আমরা যদি প্রমাণ করতে চাই যে উই ইকুয়াল টু উএফ, উইটাকে যদি, এই উই বাহুটাকে যদি আমি একটা ত্রিভুজের অংশ করি, ওয়েব বাহুটাকে যদি আমরা আরেকটা ত্রিভুজের বাহু করি, এবং ওই দুইটা ত্রিভুজ যদি সর্বসম আমরা প্রমাণ করতে পারি, তাহলে উই ইকুয়াল টু ওয়েফ হবে। আবার আমরা যদি উইটাকে একটা ত্রিভুজের বাহু ধরে নিই, ওয়েফটাকে যদি আরেকটা ত্রিভুজের বাহু ধরে নিই, এবং ওই দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলেই তো উই ইকুয়াল টু ওয়েফ হয়ে যাবে। কারণ আমরা জানি দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে একটার 3 বাহু আরেকটার 3 বাহুর সমান হওয়া, একটার 3 কোণ একটার 3 কোণের সমান হওয়া। কিন্তু আমরা এখন কি দেখতেছি? উই কোনো ত্রিভুজের অংশ নয়, ওয়েব বাহুও কোনো ত্রিভুজের অংশ নয়। তাহলে কোনো ত্রিভুজের অংশ করে নিই, তার মানে উই নিয়ে একটা ত্রিভুজ গঠন করি, ওয়েব নিয়ে একটা ত্রিভুজ গঠন করি। তাহলে উই নিয়ে যদি আমি ত্রিভুজ গঠন করতে চাই, তাহলে অবশ্যই ওর সাথে যোগ করতে হবে, তাহলে একটা ত্রিভুজের অংশ হয়ে গেল। ওয়েব অবশ্যই যোগ করতে হবে, সেই ওয়েবটাও একটা ত্রিভুজের অংশ হয়ে গেল। অর্থাৎ আমরা কি করলাম? ওর সাথে এ এবং ওর সাথে সি আমরা কি করলাম? যোগ করলাম। এখন আমরা বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য করব, সেটার একটা কমন উপপাদ্য আছে, যেই উপপাদ্যটা সব বৃত্ত সংক্রান্ত সকল উপপাদ্য প্রমাণ করতে প্রায় লাগে, সেটা আমি লিখি আগে। আমরা জানি
বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কি বলছে আমরা একটু বুঝতে চেষ্টা করি। এটা যদি একটা বৃত্ত হয় এবং সেই বৃত্তের কেন্দ্র যদি ও হয় এবং এবি যদি এর একটি জে হয়, আমাকে কি বলছে আমরা খেয়াল করি, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জের উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ কেন্দ্র হতে জের উপর যদি একটা লম্ব আঁকা, কেন্দ্র হতে এবি জে এর উপর যদি একটা লম্ব আঁকা হয়, আমরা একটা লম্ব আঁকি, ওই একটা লম্ব আঁকলাম মনে করি, কি করে অঙ্কিত লম্বটা, এই লম্বটা ওই জিয়া যেটার উপর আঁকছি তাকে সমান দুই খণ্ডে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কেন্দ্র থেকে জের উপর যদি কোনো লম্ব আঁকি, ওই জিয়াটা এই উইটা এবিকে সমান দুই ভাগে ভাগ করে। কেন্দ্র থেকে জের উপর যদি কোনো লম্ব আঁকা হয়, লম্বটা জিয়াকে সমদ্বিখণ্ডিত করে মানে এ ইকুয়াল টু কি হয়, বি হয়। এ ইকুয়াল টু বি হয় মানে প্রত্যেকটা এবি এর অর্ধেক হয়। এগেইন কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জিয়ার উপর যদি কোনো লম্ব আঁকা হয়, লম্বটা জিয়াকে সমান দুই ভাগে ভাগ করে সমদ্বিখণ্ডিত করে। সমান দুই ভাগে ভাগ করে মানে এই সমান বি। এখন এই সমান যদি বি হয়, এই আর বি প্রত্যেকেই এ বি এর অর্ধেক হয়। তাহলে আমি যদি কোথাও দেখি যে একটা লম্ব আছে কোনো কিসের উপর, চেয়ের উপর, তখন আমি কি লিখতে পারবো, এইটা এ বি এর অর্ধেক অথবা বিটাও কার অর্ধেক, এ বি এর অর্ধেক। আমরা এখানে আসি তো, উইটা হলো এবির উপর লম্ব, এই যে আমরা এঁকেছি উই লম্ব এঁকেছি, যেহেতু উই লম্ব কার উপর, স্টুডেন্টরা এবির উপর, যেহেতু উইটা এবির উপর লম্ব, তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম সেইটা অনুসারে এই এইটা পুরো এবি এর অর্ধেক হবে না, অবশ্যই অর্ধেক হবে। অর্থাৎ এই ইকুয়াল টু কি হবে, হাফ এবি হবে। ওইদিকে আমরা কি করেছিলাম, তাও তো ওএফ সিডির উপর কি এঁকেছিলাম, লম্ব এঁকেছিলাম। তাহলে ওএফ সিডির উপর লম্ব, যেহেতু আমরা ওএফটা সিডির উপর লম্ব এঁকেছিলাম, তাহলে সিএফটা অবশ্যই সিডি এর অর্ধেক হয়েছে। তাহলে সিএফ কার অর্ধেক হবে, সিডি এর অর্ধেক হবে। তো আমাদের কিন্তু কি দেওয়া আছে, যে দুটা পরস্পর সমান, এবি আর সিডি যে দুটা পরস্পর সমান। তো আমরা সেটা লিখি যে দেওয়া আছে এবি ইকুয়াল টু সিডি। এখন আমরা একটু খেয়াল করি, এবি ইকুয়াল টু সিডি দেওয়া আছে, কিন্তু আমরা হাফ এবি এর মান জানি, হাফ সিডি এর মান জানি। তো আমরা এটা যেহেতু একটা সমীকরণকে ইচ্ছা করলেই যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারি। আমি ইচ্ছা করলে 2 দ্বারাও গুণ করতে পারি, ইচ্ছা করলে হাফ দ্বারাও গুণ করতে পারি। 2 দ্বারা গুণ করব না, হাফ দ্বারা গুণ করব। কেন হাফ দ্বারা গুণ করব, কারণ হাফ এবি এবং হাফ সিডি এর মান জানিছে সেই জন্য। তো আমরা এটাকে হাফ দ্বারা গুণ করে ফেলি, হাফ এবি ইকুয়াল টু হাফ সিডি। এখন আমরা হাফ এবি এর মান বসাই, এই যে হাফ এবি এর মান হচ্ছে কত, এই স্টুডেন্টগুলো, আর হাফ সিডি এর মানগুলো হচ্ছে কত, সিএফ। অর্থাৎ আমরা প্রমাণ করলাম এ ইকুয়াল টু সিএফ। তুমি আমাকে প্রশ্নই করতে পারো, আমরা উই ইকুয়াল টু ওএফ প্রমাণ করবো, এ ইকুয়াল টু সিএফ শুধু কেন প্রমাণ করলাম, ওইটা না করে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য এ ইকুয়াল টু সিএফ প্রমাণ করা জরুরি। আমরা এখনই একটা উপপাদ্য নিয়ে তোমাদের সাথে কথা বলবো, দেখবো যে এই উপপাদ্যের সাহায্যে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম তুমি প্রমাণ করতে চাও, তাহলে আগে এ ইকুয়াল টু সিএফ প্রমাণ করতে হবে। কারণ আমাকে তো এবি ইকুয়াল টু সিডি বলেছে, আমাকে বলে নাই এ ইকুয়াল টু সিএফ, কিন্তু আমি প্রমাণ করে দেখেছি যে এ ইকুয়াল টু কত, সিএফ। আমরা যখন জিওমেট্রি পড়ব তখন একটা উপপাদ্য পড়ব, এই উপপাদ্যটাকে বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। আমরা একটু এটা নিয়ে কতক্ষণ কথা বলি, কতক্ষণ একটু মনোযোগী হবে। এই উপপাদ্যটা অনেক উপপাদ্য প্রমাণে লাগে। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য, এটার মানে কি?
যদি কোনো ত্রিভুজের এক কোণ এক সমকোণ হয় তখন তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ ত্রিভুজ এবিসি সমকোণী, মনে করি তার বি সমান এক সমকোণ। আরেকটা ত্রিভুজ মনে করি ডিইএফ, এইটার এই কোণটা এক সমকোণ, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি বললাম, কোনো ত্রিভুজ যদি কি হয়, কোনো ত্রিভুজের এক কোণ যদি কি হয়, এক সমকোণ হয়, তখন তাকে কি ত্রিভুজ বলে, সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এবিসি ত্রিভুজের এই এক কোণটা এক সমকোণ, ডিইএফ ত্রিভুজের এই কোণটা এক সমকোণ, তাহলে এই দুটোটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ সর্বসম হওয়ার 4টা সূত্র আছে। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার 1টা 2টা 3টা 4টা সূত্র আছে। সেই 4টা সূত্রের ভিতর 4 নম্বর যে সূত্রটা, এটার নাম হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। এই সূত্রটা প্রয়োগ হবে যদি ত্রিভুজ দুইটা সমকোণী হয়। দুইটা ত্রিভুজ সমকোণী না হলে এই সূত্র প্রয়োগ হবে না। এখন সূত্রটা কীরকম, সূত্রটাকে সংক্ষেপে বলে অতিভুজ বাহু উপপাদ্য। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। অতিভুজকে, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। অতিভুজ হচ্ছে এই যে সমকোণের বিপরীত বাহু যেটা আছে, এটার অতিভুজ এসি। ঠিক সমকোণের বিপরীত বাহু যেটা, এটার অতিভুজ টিএফ। এখন দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটোটা যদি পরস্পর কি হয়, সমান হয়, অবশ্যই অতিভুজ দুটোটা সমান হতে হবে। দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটোটা সমান হতে হবে এবং একটার যে কোনো এক বাহু অতিভুজ ছাড়া আরেকটার যে কোনো এক বাহু আরেকটার যে কোনো এক বাহুর যদি সমান হয়ে যায়, 1 নম্বর শর্ত হলো অতিভুজ সমান হতে হবে। 2 নম্বর শর্ত হলো একটা বাহু যদি আরেকটা যে কোনো এক বাহুর সমান হয়ে যায়, তখন ত্রিভুজ দুটোটাকে আমরা সর্বসম বলতে পারবো এবং ত্রিভুজ দুটোটা সর্বসম হয়ে যায়। তাহলে আমরা কি শিখলাম, দুইটা সমকোণী ত্রিভুজের একটার অতিভুজ যদি আরেকটার অতিভুজের সমান হয়, একটার এক বাহু যদি আরেকটার এক বাহুর সমান হয়, তখন ত্রিভুজ দুইটা সর্বসম। তো দুইটা ত্রিভুজ যখন সমকোণী হয়, তখন যদি আমরা সর্বসম প্রমাণ করতে চাই, তখন এই সূত্রটা প্রয়োগ করব। এখন আমরা শুরুতেই যে কথাটা বলতে চেয়েছিলাম যে এ ও ই ত্রিভুজ, সি ও এফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারলেই ও ইকুয়াল টু এফ হয়ে যাবে। কিন্তু এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ আমরা লম্ব এঁকেছি, উই এবির উপর লম্ব এঁকেছি, তার মানে এই কোণটা এক সমকোণ, তার মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। ওএফ আমরা সিডির উপর লম্ব এঁকেছি, তার মানে এইটা এক সমকোণ, তার মানে এইটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই দুইটা সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থীরা, ত্রিভুজ দুটোটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সুতরাং ওই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হলে আমরা এতক্ষণ পর্যন্ত যে উপপাদ্যটার কথা বলছিলাম সেটার সাহায্য নিব এবং সেটারই সাহায্য নিই এবং আমরা লিখব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ সমকোণী। সমকোণী এই দুইটা ত্রিভুজ সমকোণী। তো দুইটা ত্রিভুজ কখন সমকোণী, দুইটা সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হবে? যখন এইটার অতিভুজ এটার অতিভুজের সমান হবে, এটার যে কোনো এক বাহু এটার যে কোনো এক বাহুর সমান হবে। আমরা একটু কথা বলি। এটা বৃত্তের কেন্দ্র, এ হলো বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়, ও বিও বৃত্তের ব্যাসার্ধ, ও সিও বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তে আমরা যতগুলোই ব্যাসার্ধ আঁকি, প্রত্যেকটি দৈর্ঘ্যে পরস্পর সমান, অর্থাৎ ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি হবে। একটা বৃত্তে যতগুলোই ব্যাসার্ধ আঁকা যাবে প্রত্যেকটি দৈর্ঘ্যের সমান, কেননা আমরা কেন্দ্র থেকে যে বক্ররেখাটা আঁকছি এটা তো সমান দূরত্বে আঁকছি। সুতরাং এই বাহুটার দৈর্ঘ্য যত, এই বাহুটার দৈর্ঘ্য তত, এই বাহুটার দৈর্ঘ্য তত। সুতরাং একই বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকা যাবে প্রত্যেকটি পরস্পর কি হবে, সমান হবে। এখন আসো, ও হলো বৃত্তের কেন্দ্র, এ হলো বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তাহলে ও এ এই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও বৃত্তের কেন্দ্র, সি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, ও সি বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ও সি হবে। আমরা একই ব্যক্তির অনেক পরিচয় থাকে না, যেমন আমি হলাম আমার বাবার ছেলে, আমার দাদার নাতি, তাহলে আমার ফুফির বাইফু। তো একজন ব্যক্তির অনেক পরিচয় থাকে, ঠিক সেরকম একটা বাহুরও অনেক পরিচয় থাকে। উয়ের পরিচয় যেমন কি হতে পারে, একটা ব্যাসার্ধ হতে পারে বৃত্তের, আবার এটা একটা ত্রিভুজের বাহু হতে পারে, আবার সেটা সমকোণী ত্রিভুজ হলে তার অতিভুজও হতে পারে। আমাদের কি ছিল, এউসি একটা সমকোণী ত্রিভুজ ছিল। তো যেহেতু এউসি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণের বিপরীত বাহু হলো এটা, তাহলে এটা এর অতিভুজ।
আবার CUF সমকোণী ত্রিভুজ, এইটা যেহেতু সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে UCটা তার অতিভুজ। তাহলে এটা হলো AUE ত্রিভুজের অতিভুজ, আবার UCটা হলো CUF ত্রিভুজের অতিভুজ। এটা এই ত্রিভুজের অতিভুজ, আবার CUF ত্রিভুজের অতিভুজ UC, এবং দুটোটা সমান। কেন সমান? কতক্ষণ আগেই তো বললাম, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তো আমাদের শর্ত ছিল কি, যে একটার অতিভুজ আরেকটার অতিভুজের সমান হতে হবে, আরেকটার এক বাহু সমান হতে হবে। হ্যাঁ, এই যে এই ছিল এই ত্রিভুজের একটা বাহু, CF ছিল এই ত্রিভুজের একটা বাহু। অর্থাৎ আমরা যারা রান্না বান্না সংক্রান্ত জ্ঞান আমাদের আছে, আমরা রান্না বান্না করার আগে মনে করি আমরা খিচুড়ি রান্না করব, তাহলে রান্নার সবগুলি উপকরণ এক জায়গায় রাখতে হবে। আমরা যদি কার্বন ডাইঅক্সাইড মানে কি করতে চাই, ল্যাবরেটরিতে বানাইতে চাই, তাহলে আমাকে ক্যালসিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো সাজানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেরকম আগে রাখতে হয়, ঠিক সেরকম এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য আমরা উপকরণ এটা আগে প্রমাণ করে রেখেছি, যে AE = CF। এই জন্যই এই কাজটা আগে করেছি। তাহলে এখন আমরা কি বলতে পারি, AE = CF, অর্থাৎ এইটা কাজে লাগাচ্ছি। তাহলে কি হয়ে যাবে সুপ্রিয় স্টুডেন্টগুলো, ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যাবে। এবং কেন সর্বসম, পাশে কারণ লিখব, কিন্তু আমরা কি লিখব, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। আমরা কারণটা কিন্তু অবশ্যই লিখব, অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। তো শিক্ষার্থীরা, দুইটি ত্রিভুজ যদি কি হয়ে যায়, সর্বসম হয়ে যায়, তাহলে একটার 3 বাহু আর একটার 3 বাহুর সমান হয়, একটার 3 কোণ আর একটার 3 কোণের সমান হয়, অতএব এটার 3 বাহু এটার 3 বাহুর সমান। তাহলে এই ত্রিভুজের এ বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু ছিল, আরেকটা বাহু থেকে গিয়েছিল না, কি থেকে গিয়েছিল, UI থেকে গিয়েছিল, আর ওইদিকে কি থেকে গিয়েছিল, UF। তাহলে এই দুটোটা পরস্পর সমান, এবং এটাই আমাদের উপপাদ্যের বিষয়বস্তু, অর্থাৎ বৃত্তের সমান সমান জিয়া কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এতক্ষণ মনোযোগের সাথে তোমরা যে আমাদের ক্লাসটা দেখেছো, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি তোমরা আগামী পর্বগুলিও দেখবে এই বৃত্ত সংক্রান্তের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় ইতি টানছি। আল্লাহ হাফেজ।